আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে। তোমরা যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মডেল টেস্টগুলো দিয়েছো, সেই মডেল টেস্টের মধ্যে আমাদের ম্যানেজমেন্ট মডেল টেস্টের 35টা এমসিকিউ আমরা আজকে সমাধান করব। অর্থাৎ তোমরা যে 100 মার্কের যে পরীক্ষাগুলো দিয়েছো তার মধ্যে ম্যানেজমেন্টের যে পার্টটা ছিল সেই পার্টটা আমরা আজকে দেখব। তো ইতিমধ্যে তোমরা কিন্তু অলরেডি তোমাদের যে ম্যানেজমেন্টের ওপরে টোটাল 100টি করে টোটাল 2টা মডেল টেস্ট দিয়েছো এবং সেখানে 200 এমসিকিউ তোমরা পরীক্ষা দিয়েছো এবং সেই 200 এমসিকিউ সলভ কিন্তু আমরা দিয়েছি। এবং আজকে আমরা পরবর্তীতে যে সকল বিষয়কে একসাথে করে মডেল টেস্ট নিয়েছি, সেই মডেল টেস্টের ভিতরে আমাদের 35টি এমসিকিউ ছিল ম্যানেজমেন্টের উপরে। 35টি এমসিকিউ কিসের উপরে ছিল? এটা ছিল ম্যানেজমেন্টের উপরে। এই 35টি যে এমসিকিউ, এই 35টি এমসিকিউ আজকে আমরা সমাধান করব এবং পরবর্তীতে আরও একটা মডেল টেস্ট নেওয়া হয়েছে, সেই মডেল টেস্টেও কিন্তু 35টি এমসিকিউ রয়েছে। অর্থাৎ টোটাল 70টা এমসিকিউ আমাদের ফাইনাল রিভিশন যে মডেল টেস্ট আছে সেখানে আমরা ম্যানেজমেন্টের উপরে দেখব। ওকে, সো আমাদের আজকে ফাইনাল রিভিশন ক্লাস ম্যানেজমেন্টের উপরে। সো আমরা প্রশ্নে যদি চলে যাই, প্রথম প্রশ্ন এখানে বলছে নিম্নের কোন বাধা সমূহ, অর্থাৎ একটা বাধা না একাধিক বাধা, বাধা সমূহ বাণিজ্যের মাধ্যমে দূর করা যায়। এখন বাণিজ্য কি? আমরা বলার চেষ্টা করি যে বাণিজ্য হচ্ছে কোনো একটা পণ্য উৎপাদন হওয়ার পরে, অর্থাৎ শিল্পের কাজ শেষ, কার কাছে? শিল্পের কাজ শেষ হওয়ার পরে কোনো একটা পণ্য যেখানে উৎপাদিত হয়েছে সেইখান থেকে যিনি ভোগ করবে তার পর্যন্ত পৌঁছানো, এই সকল কার্যক্রম বাণিজ্য করে। তাহলে বাণিজ্যের মধ্যে কি কি থাকবে আমরা যদি একটু দেখি। বাণিজ্যের মধ্যে প্রথমে দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে পণ্য বিনিময়, আরেকটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। বিনিময় সহায়ক কার্যাবলী। ওকে, সো এখন এই পণ্য বিনিময় বলতে আমরা কি বুঝি? পণ্য বিনিময় বলতে আমরা ক্রয় বিক্রয়ের কাজ বুঝি। ঠিক আছে, এখন এই ক্রয় বিক্রয়টা দেশের ভিতরেও হতে পারে, দেশের বাহিরেও হতে পারে। যদি এটা দেশের ভিতরে হয় সেটাকে আমরা বলি অভ্যন্তরীণ বাণিজ্য, আর যদি এটা দেশের বাহিরে হয় সেটাকে আমরা বলি বৈদেশিক বাণিজ্য। কি বলি আমরা স্যার? বৈদেশিক বাণিজ্য। ওকে, এখন অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে আবার ভাগ আছে। অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে আমরা কি কি ভাগ পাই? এটা হচ্ছে, একটা হচ্ছে পাইকারি ব্যবসা, আর একটা কি, 2 নম্বরটা হচ্ছে খুচরা ব্যবসা। ওকে, আর বিদেশের সাথে অর্থাৎ দেশের ভৌগোলিক সীমা পার করে গিয়ে আমরা যে বাণিজ্যগুলো করি সেগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করি। প্রথমটা হচ্ছে আমদানি করতে পারি, বাইরের কোনো দেশ থেকে আমরা আমদানি করে আমাদের দেশে নিয়ে আসতে পারি, অথবা আমাদের দেশ থেকে আমরা বাইরের কোনো দেশে রপ্তানি করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, সেটার নাম আমরা বলি পুনঃরপ্তানি। অর্থাৎ আমরা অন্য কোনো দেশ থেকে আমদানি করে নিয়ে এসে সেই পণ্যকে খানিকটা চেঞ্জ করে অথবা কোনো রকম চেঞ্জ ছাড়াই আমরা যদি বাহিরের কোনো দেশে আবার রপ্তানি করে দিই সেটাকে আমরা বলি পুনর্রপ্তানি। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের পণ্য বিনিময়ের যে কাজ। এছাড়া বাণিজ্য আরও কিছু কাজ করে, সেগুলোকে আমরা নাম দিয়েছি বিনিময় সহায়ক কার্যাবলী। অর্থাৎ আমরা যে এই ক্রয় বিক্রয় করব, এই ক্রয় বিক্রয় করার সময় আরও যে যে কাজগুলো আমাদেরকে সহযোগিতা করবে সেগুলো যদি আমরা একটু দেখি, আমাদেরকে কি কি জিনিস সহযোগিতা করবে, সেটা হচ্ছে প্রথমত ব্যাংকিং, পরিবহন, অর্থাৎ আমি ব্যাংকের কাছ থেকে টাকা নিতে পারবো, পরিবহন আমাকে এক জায়গা থেকে পণ্য আরেক জায়গায় নিয়ে যাবে, অর্থাৎ যেখানে উৎপাদন হয়েছে সেখান থেকে ভোক্তা যেখানে ভোগ করবে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাবে। এরপরে আমরা বীমা, বীমা কি করবে? আমাদের ঝুঁকি কমাবে। এরপরে গুদামজাতকরণ, অর্থাৎ আমাদের পণ্যটাকে আমরা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো যেটার মাধ্যমে। এরপরে হচ্ছে বিজ্ঞাপন, যেটা আমাদেরকে আমার পণ্য সম্পর্কে মানুষজনকে জানাতে সহযোগিতা করে। এখন আমরা এই যে বাণিজ্যের মধ্যে কিছু জিনিস দেখছি, যে পণ্য বিনিময় এবং বিনিময় সহায়ক কার্যাবলী, ওই পাশে আমরা যে 6টি দেখেছি, এই যে কার্যক্রমগুলো আমরা দেখছি, এই কার্যক্রমগুলো মূলত কোন কাজে ব্যবহৃত হবে, অর্থাৎ এই কার্যক্রমগুলো দিয়ে আমরা আসলে কি কি জিনিস করতে পারবো। তো এখন প্রথমত আমরা যদি ব্যাংকিংয়ে যাই, এই ব্যাংকিংটা আমাদের কোন ধরনের বাধা দূর করবে?
ব্যাংকিং হচ্ছে অর্থগত বাধা দূর করবে। আমার যদি ফান্ডিং এর কোনো ক্রাইসিস থাকে, ব্যাংক থেকে আমি ঋণ নিতে পারবো। পরিবহন কি করবে? আমার স্থানগত বাধা দূর করবে, অর্থাৎ এক জায়গা থেকে পণ্য আরেক জায়গায় নিয়ে যাওয়ার যে বাধাটা, এই যে স্থানের যে বাধাটা, এটা দূর করবে। বীমা কি করবে? বীমা আমার ঝুঁকিগত বাধা দূর করবে, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের যদি আগুন লাগার অথবা পণ্যটা আমি জাহাজে করে নিয়ে আসছি, জাহাজ ডুবির যদি কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকে, বীমা আমার এক্ষেত্রে একটা ঝুঁকিগত বাধা দূর করবে, অর্থাৎ বীমা কোম্পানি আমাকে আমার ক্ষতিপূরণটা দিয়ে দিবে। গুদামজাতকরণ আমাদের কি ধরনের বাধা দূর করবে? এটা হচ্ছে সময় বা কালগত, অর্থাৎ একটা সময় উৎপাদন করে আমরা অন্য সময়ে ব্যবহার বা ভোগ করতে পারবো, এজন্য সংরক্ষণ করে রাখা। বিজ্ঞাপন আমাদেরকে কোন ধরনের উপযোগ সৃষ্টি করবে? এটা হচ্ছে তথ্যগত, তথ্য বা প্রচারগত, অর্থাৎ আমার পণ্যটা এই যে মানুষজন যে জানে না, এই জানানোর কাজটা বিজ্ঞাপন করে, এবং এটাকে আমরা বলতে পারি জ্ঞানগত বাধাও দূর করে এরা। ঠিক আছে। আরেকটা বিষয় আমরা বাণিজ্যেতে দেখি, সেটা হচ্ছে এই যে পণ্য বিনিময়। এখন এই পণ্য বিনিময় কি করে? পণ্য বিনিময় হচ্ছে আরেক ধরনের বাধা দূর করে, সেটার নাম হচ্ছে ব্যক্তিগত বাধা বা সত্ত্বগত বাধা। অর্থাৎ পণ্যের মালিকানা আমার কাছে ছিল, এই মালিকানা আমার কাছ থেকে যখন আরেকজনের কাছে যাবে, মালিকানার পরিবর্তনকে আমরা বলি ব্যক্তিগত বাধা। অর্থাৎ পরিবর্তন যদি না হয় তাহলে একটা বাধা কাজ করছে। যখনই আমি পণ্যটা আমার মালিকানা থেকে অন্য একজনের কাছে দিয়ে দিব, তখন এই দুইজনের মাঝখানে যে ব্যক্তিগত অথবা সত্ত্বগত বাধা আছে, এই বাধাটা দূর হবে। তাহলে এখানে আমরা এই যে এই কয় ধরনের বাধা দূর করার চেষ্টা করি বাণিজ্যের মাধ্যমে। তো তাহলে বাণিজ্য তাহলে কোন কোন বাধা দূর করে? এই যে প্রথমেই আমরা পেয়েছি এই যে ব্যক্তিগত বাধা, এটা দূর হয় ওই যে পণ্য বিনিময়ের মাধ্যমে। পণ্য বিনিময়ের আরেক নাম কি? ইংরেজিতে যদি আমরা বলি, এটাকে বলি ট্রেড। ওকে। এই যে সময়গত বাধা দূর হয় গুদামজাতকরণের মাধ্যমে, যে আমরা এর পাশে দেখেছি। স্থানগত বাধা দূর হয় হচ্ছে পরিবহনের মাধ্যমে, বিনিময়েরটা তো আমরা দেখলাম ক্রয় বিক্রয়। তথ্যগত বাধা দূর হয় এই যে বিজ্ঞাপনের মাধ্যমে। তার মানে এইখানে যতগুলো অপশান আছে, এই সবগুলো অপশানই হচ্ছে আমাদের বাণিজ্যের অংশ, অর্থাৎ এই সবগুলো বাধা আমাদের বাণিজ্য, ব্যাংকিং, পরিবহন, বীমা, গুদামজাতকরণ, বিজ্ঞাপন, পণ্য বিনিময়ের মাধ্যমে সমাধান করে বা এই বাধাগুলো দূর করার চেষ্টা করে। ওকে। এবার আসেন কয়লা উত্তোলন কোন ধরনের শিল্পে। এখন আমরা শিল্পে চলে গিয়েছি। তো কয়লা উত্তোলন, কয়লা আমরা কোথা থেকে উত্তোলন করি? ভূগর্ভ থেকে উত্তোলন করি। এখন এই ধরনের শিল্প যেগুলো হচ্ছে প্রকৃতিতে আছে, প্রকৃতি থেকে আমরা শুধুমাত্র কি করি? সংগ্রহ করি। এই ধরনের শিল্পকে আমরা বলে থাকি নিষ্কাশন শিল্প। এই নিষ্কাশন শিল্পের আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি উত্তোলন শিল্প। অর্থাৎ মাটির নিচে যদি থাকে, সেটা যদি উত্তোলন করি, সেটাকে আমরা বলছি উত্তোলন শিল্প। এছাড়া আরো কি কি হতে পারে? এখানে কিন্তু শুধু বলা হচ্ছে কয়লা উত্তোলন, এখানে কয়লাকে ভেঙে, আমরা পয়েন্টটাতে আসতেছি। এখন যদি আমরা কিছু উত্তোলন শিল্পের নাম পড়ি, তাহলে হচ্ছে এই যে কয়লা উত্তোলন, অথবা মাছ সংগ্রহ, নদ নদী থেকে মাছ সংগ্রহ, কাঠ সংগ্রহ, ঠিক আছে, এইগুলা। তারপরে হচ্ছে সমুদ্র থেকে মাছ ধরা, এইগুলো হচ্ছে উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প। কিন্তু যদি এই কয়লার ব্যাপারটাই যদি এমনভাবে বলা থাকে যে কয়লাকে মাটির নিচ থেকে যে খনিজ সম্পদ পেয়েছি, এই খনিজ সম্পদকে ভেঙে আমরা তেল, পেট্রোল, ডিজেল, তারপরে ন্যাপথলিন, এই ধরনের জিনিসগুলো আমরা যদি পাই, এইগুলোকে আমরা কি করছি? মাটির নিচ থেকে যে খনিজ তেল পাচ্ছি, এই খনিজ তেল বা খনিজ পদার্থ এটা একসাথে ছিল, এটাকে ভেঙে ভেঙে দেখেন কয়েকটা প্রোডাক্ট আমরা বানাচ্ছি। সো ভাঙার কাজটা যেটা করে সেটা হচ্ছে যে বিশ্লেষণ শিল্প। এই ধরনের শিল্পকে আমরা বলি বিশ্লেষণ শিল্প। আর একসাথে জোড়া দেওয়ার কাজ আরেকটা শিল্প করে, সেটাকে আমরা বলি যৌগিক শিল্প। কিন্তু এখানে একটা পার্থক্য আছে। বিশ্লেষণ শিল্প হচ্ছে যে পৃথক করতেছে, এই পৃথক করে করে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি করতেছে। কিন্তু যৌগিক শিল্প কি করবে? একাধিক পদার্থ, পৃথক পৃথক পণ্য না, একাধিক পদার্থ, পৃথক পৃথক পদার্থ থাকবে, এই পদার্থগুলোকে সংমিশ্রণ করবে, একসাথে মিশিয়ে একটা মাত্র প্রোডাক্ট তৈরি করবে। সেটা যেমন হইতে পারে সার অথবা সাবান, ঠিক আছে।
এইগুলা। আর সেবা পরিবেশক কি, যে আমরা ধরুন বিভিন্ন ধরনের যে টেলিফোন সেবা, বিদ্যুৎ সেবা, এই সেবাগুলো, ঠিক আছে। তো আমরা দেখলাম আমাদের যে শিল্পের ক্লাসিফিকেশন সেগুলো, তো এইখানে মেইনলি আমাদের অ্যান্সার হচ্ছে নিষ্কাশন শিল্প, বাকিগুলো আমরা একটু দেখে নিলাম। ওকে, নিচের কোনটি রূপগত উপযোগ সৃষ্টি করে? সো আমরা রূপগত উপযোগের কথা এখানে দেখছি। আমরা দেখেন এই যে বাধাগুলোর নাম বলেছিলাম না, এই বাধাগুলো এক প্রকার উপযোগ, বাধাগুলো হচ্ছে এক প্রকার উপযোগ, অর্থাৎ এই বাধা দূর করাকেই আমরা বলি উপযোগ সৃষ্টি করা। তাহলে দেখেন তো এখানে বাণিজ্যের মাধ্যমে অনেকগুলো বাধাই দূর হচ্ছিল, ব্যক্তিগত বাধা, অর্থগত বাধা, স্থানগত, ঝুঁকিগত, সময়গত, তথ্যগত, এই বাধাগুলো কিসের মাধ্যমে দূর হচ্ছিল? সেটা হচ্ছে বাণিজ্যের মাধ্যমে। কিন্তু রূপগত উপযোগের কথা বলা হচ্ছে, তার মানে বাণিজ্য এখানে হচ্ছে না, বাণিজ্যের মাধ্যমে যে বাধাগুলো আমরা দেখেছি। প্রত্যক্ষ সেবা কি করে? প্রত্যক্ষ সেবা হচ্ছে একে অন্যের মধ্যে যে ডিরেক্টলি যে সেবাগুলো দেওয়া হয়, যেমন নাপিত, তারপরে হচ্ছে আমরা বলতে পারি ডাক্তার, তারা যে সেবাগুলো দেয় এগুলো চোখে দেখা যায় না বা আপনি ধরে দেখতে পারবেন না, কিন্তু অনুভব করতে পারবেন, এগুলোকে আমরা বলি প্রত্যক্ষ সেবা। এখন এইগুলো কি কোনো ধরনের রূপ পরিবর্তন করছে? না, ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার আপনাকে সেবা দিচ্ছে, এটা হচ্ছে অদৃশ্য একটা সেবা। তো এটার কোনো রূপ আপনি দেখতেই তো পারছেন না, পরিবর্তন করবেন কিভাবে? আর এই যে ব্যাংকিং হচ্ছে অর্থগত বাধা দূর করে, কিন্তু এই যে অর্থগত বাধা এটা হচ্ছে বাণিজ্যেরই মধ্যে, তাহলে এটাও আসবে না। এখন মেইন যে অ্যান্সার সেটা হচ্ছে শিল্প, কারণ শিল্পকে আমরা একটা জিনিস নামে ডাকি, এটাকে বলা হয় উৎপাদনের বাহন, অর্থাৎ শিল্পের মাধ্যমে মূলত আমরা উৎপাদন করি। এখন শিল্প কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি করে? ধরেন আমরা যে কাঠটা পাই, বন থেকে যে কাঠটা পাই, এই কাঠকে আসবাবপত্রে পরিবর্তন করা, অর্থাৎ দেখেন কাঠের একটা চিত্র ছিল, কাঠটা এমন ছিল, সেটাকে এখন একটা আসবাবপত্রে রূপ দিছি। এই যে আসবাবপত্রের যে রূপটা আমরা দিচ্ছি, অর্থাৎ কাঠের রূপ আমরা পরিবর্তন করছি। সো রূপগত উপযোগ সৃষ্টি করবে হচ্ছে শিল্প। শিল্পের যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ের শিল্প, মাধ্যমিক পর্যায়ের শিল্প, এই শিল্পের ক্লাসিফিকেশনের মধ্যে অনেক ধরনের শিল্প আছে, যেমন হচ্ছে কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, উৎপাদন বা প্রস্তুত শিল্প। এর মধ্যে উৎপাদন বা প্রস্তুত শিল্পের মধ্যে আবার কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন হচ্ছে বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, এই ধরনের যে শিল্পগুলো। তো এরা মূলত কি করে? রূপটা পরিবর্তন করে। ওকে, এরপরে সবচেয়ে সহজ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ব্যবসায় সংগঠনের মুরব্বি বলা হয় কাকে? সো মুরব্বি কারা? যারা হচ্ছে বয়সে বৃদ্ধ, অর্থাৎ যাদের অনেক বেশি বয়স হয়েছে। সো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কি দেখি? সবার আগে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান মার্কেটে এসেছে? সবার আগে এসেছে এই যে এক মালিকানা। এক মালিকানা হচ্ছে এক নম্বরে এসেছে সবার আগে, যখন অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান এক্সিস্টই করতো না। এরপরে অংশীদারি ব্যবসা এসেছে, তারও পরে, এটা মূলত 1932 সালে আইন দ্বারা, তার মানে কি দেখছেন যে অনেকটা বছর পরে এটা হয়েছে। এরপরে কোম্পানি আইন হয় কত? 1994 সালের, অর্থাৎ এটা হচ্ছে 3 নম্বরে। রাষ্ট্রীয় ব্যবসা আরও পরে এসেছে। অর্থাৎ যে ধারণাগুলো আমরা দেখছি, যে ব্যবসার ধারণাগুলো মূলত প্রতিনিয়ত মডার্ন হচ্ছে বা চেঞ্জ হচ্ছে, এটা কিসের জন্য? এই এক মালিকানা ব্যবসার কিছু অসুবিধা ছিল, যেমন হচ্ছে মূলধনের সংকট। সবচেয়ে বড় অসুবিধা এটা ছিল যে এখানে একটা মূলধনের সংকট ছিল। তো এই সংকটটা কাটানোর জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে বড় করতে হবে, অনেক বেশি পরিমাণ মালিক আনতে হবে। তার জন্য অংশীদারি ব্যবসা এক্সিস্ট করে, যাতে আমরা কি করতে পারি, 2 থেকে 20 জন সদস্য নিয়ে আমরা অংশীদারি ব্যবসাটা গঠন করি। অর্থাৎ ওই যে একজন ছিল, একজনের যে মূলধন সরবরাহের যে ক্যাপাবিলিটি, সেটা তো অনেক সীমিত ছিল, যার কারণে পরবর্তীতে অংশীদারি ব্যবসা আসছে। এরপরে অংশীদারির পরে কি আসছে? কোম্পানি। অংশীদারি তো সর্বোচ্চ 20 জন, কিন্তু কোম্পানিতে দেখা যায় যে প্রাইভেট লিমিটেডের জন্য 50 জন, অথবা পাবলিক লিমিটেডের জন্য আনলিমিটেড আমরা বলতে পারি। সেক্ষেত্রে আনলিমিটেড বলাটা একটু ভুল হবে, কারণ সেটা হচ্ছে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ আপনি যত শেয়ার ইস্যু করে পারেন। আর রাষ্ট্রীয় ব্যবসাটা আরও পরে এসেছে, যে রাষ্ট্র এখানে জনকল্যাণের জন্য যে ধরনের বিজনেসটা গড়ে তোলে। ওকে, সো তাহলে এই যে এটাকে আমরা কি বলতে পারি? একটা ক্রোনোলজি বলতে পারি, যে সবার আগে কে এসেছে? এক মালিকানা, এই জন্য তাকে মুরব্বি বলা হয়। ওকে, এক মালিকানা ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় কেন?
সো এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝায়? মালিক কয়জন থাকবে? মালিক থাকবে একজন। একজন মালিক, ধরেন আপনি মালিক, আপনি যদি কোনো একটা সিদ্ধান্ত নেন, ওই সিদ্ধান্তটাই বাস্তবায়ন হবে। ঠিক আছে, সিদ্ধান্তটাই বাস্তবায়ন হবে, কারণ এখানে আপনার সিদ্ধান্তের উপরে খবরদারি করার মতো আর কেউ থাকবে না। তাহলে কি হবে? আপনি সিদ্ধান্ত নিচ্ছেন এবং আপনি যখনই সিদ্ধান্ত নিচ্ছেন তখনই কার্যক্রমটা শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আর কারোর পারমিশনের দরকার হচ্ছে না। সো দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় কেন? মূলধন কম না। অবশ্যই এক মালিকানার ব্যবসার কিন্তু এটা একটা বৈশিষ্ট্য। এক মালিকানা ব্যবসায় কিন্তু কি মূলধনটা কিন্তু আসলেই কম, কিন্তু এটা হচ্ছে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। কিন্তু এই বৈশিষ্ট্য দিয়ে আমরা বুঝি না যে এক মালিকানা ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। গণ্ডি খুব ছোট, এটাও একটা বৈশিষ্ট্য। প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, হ্যাঁ মালিক সবকিছু নিজে দেখাশোনা করতে পারে, কিন্তু এই যে বলা হচ্ছে মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত, অর্থাৎ মালিক যদি কোনো একটা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত, কারণ প্রতিষ্ঠানের মালিকই তো একজন আছে, তাহলে অন্য আর কে কি বলবে? যার কারণে মালিকের সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত, মালিক যখনই সিদ্ধান্ত নিবে তখনই বাস্তবায়ন হবে, অর্থাৎ দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে। ওকে, কত সালের আইন অনুযায়ী বাংলাদেশে অংশীদারি ব্যবসায় নিয়ন্ত্রিত হয়? এটা আমরা বলেছি অলরেডি যে অংশীদারি ব্যবসার আইনটা কত সালের? 1932 সালের। এবং 1932 সালের পরে 1994 সালের আরেকটা আইন আছে, সেটা কিসের আইন? সেটা হচ্ছে কোম্পানি আইন। ওকে, কোম্পানি আইন। এরপরে অংশীদারি ব্যবসায় মুনাফা বন্টন করা হয় কিসের ভিত্তিতে? সো অংশীদারি ব্যবসা যদি আমরা একটু চিন্তা করি, এখানে যারা অংশীদাররা আছে তারা প্রতিষ্ঠানে মূলধন সরবরাহ করে, মূলধন সরবরাহ করার পাশাপাশি তারা কি করে? ব্যবসা পরিচালনায় অংশ নেয়। তারপরে তারা হচ্ছে ব্যবসা থেকে কি নেয়? লভ্যাংশ নেয়। ঠিক আছে, লভ্যাংশ বা মুনাফা নেয়। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে তারা অন্যান্য যত খরচ আছে এই সবার খরচগুলো করার পরে যে মুনাফাটা অবশিষ্ট থাকে, এই অবশিষ্ট মুনাফাটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিতে চায়। তো এই ভাগটা কিভাবে হবে? তারা যে অর্থ বিনিয়োগ করছে সেইটা, নাকি সমহারে, নাকি চুক্তি অনুযায়ী, নাকি চুক্তিপত্র অনুযায়ী? নর্মালি চুক্তিপত্র হয় না, অধিকাংশ অংশীদারি ব্যবসা মৌখিক চুক্তির ওপরেই গড়ে ওঠে। নিবন্ধন করাটা বাধ্যতামূলক না, নিবন্ধন করলে তখন সেটা চুক্তিপত্র হয়ে যায়। এখন যদি অংশীদারি ব্যবসাটা চুক্তির ওপর ভিত্তি করে হয়, তাহলে চুক্তিতে যেটা লেখা থাকবে, অর্থাৎ চুক্তিতে যদি হচ্ছে 3:2:1 লেখা থাকে, অর্থাৎ যদি টোটাল 5 টাকা 6 টাকা প্রফিট হয়, 3 টাকা ক পাবে, 2 টাকা খ পাবে, 1 টাকা গ পাবে, এইটা হচ্ছে চুক্তিতে উল্লেখ থাকবে। যদি এখানে একটা স্টার মার্ক, যদি চুক্তিতে উল্লেখ না থাকে, চুক্তিতে উল্লেখ যদি না থাকে তখন কি হবে? তখন হচ্ছে সমহারে হতে পারে। ওকে, তখন সমহারে আপনি এই টাকাটা অংশীদারদের মধ্যে বিলিয়ে দিতে পারেন। ওকে, পরের প্রশ্ন, নিম্নের কোন ধরনের অংশীদার সুনাম অর্থাৎ নাম ব্যবহারের অনুমতি দিয়ে অংশীদারি ব্যবসা অংশীদার হয়? অর্থাৎ সুনামটা, অর্থাৎ আপনার নাম ব্যবহার করতে দিবেন। আমরা দেখি না যে বিভিন্ন সেলিব্রিটি যারা আছে, অর্থাৎ ক্রিকেটার আছে, ক্রিকেটার বা হচ্ছে সমাজের অন্য যারা সেলিব্রিটিরা আছে, এই সেলিব্রিটিরা কি করে? তাদের নাম ব্যবহার করতে দেয়। ধরেন একটা প্রতিষ্ঠান, যেমন কোনো একটা মোবাইলের ব্র্যান্ড, এই মোবাইল ব্র্যান্ড দেখা গেল যে কোনো একটা সেলিব্রিটি, সেটা যেই হোক, ধরেন মুস্তাফিজ, তো এই মুস্তাফিজকে দিয়ে একটা অ্যাড করালো, বা মুস্তাফিজ জাস্ট হচ্ছে বলল যে এই প্রতিষ্ঠানের সাথে মুস্তাফিজ জড়িত বা এই প্রতিষ্ঠানের অংশীদার মুস্তাফিজ, কিন্তু মুস্তাফিজ আসলে কোনো ধরনের মূলধন এই প্রতিষ্ঠানে দেয়নি বা ব্যবসা পরিচালনায় সেও অংশগ্রহণ করে না। ঠিক আছে, কিন্তু দিন শেষে লভ্যাংশ যদি হয়, প্রতিষ্ঠানের লভ্যাংশ বা মুনাফা হয়, সেইটা সে গ্রহণ করে, অর্থাৎ লভ্যাংশ বা মুনাফাটা সে গ্রহণ করে। তো এখন সে মূলধনও দিচ্ছে না, পরিচালনায় অংশগ্রহণ করছে না, শুধুমাত্র তার নাম ব্যবহার করতেছে প্রতিষ্ঠান, অংশীদারি প্রতিষ্ঠান, যার জন্য সে লভ্যাংশ পাচ্ছে। তো এই ধরনের অংশীদারকে আমরা বলি কি? নামমাত্র অংশীদার। এখন সুপ্ত অংশীদারের আরেকটা নাম কি? বাকিগুলো যদি একটু দেখি, ঘুমন্ত অংশীদার, ইনি মূলত মূলধন কি করে? দেয়, মূলধন দেয়, কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না, অর্থাৎ নিষ্ক্রিয় থাকে, পরিচালনায় অংশগ্রহণ করে না। এরপরে আরো যেগুলো আছে আমাদের,
কর্মী অংশীদার সে কি করে, মূলধন প্রতিষ্ঠানে দেয় না, কিন্তু প্রতিষ্ঠানে কি দেয়, শ্রম দেয়। ওকে, শ্রম দেয়। আর সাধারণ অংশীদার কারা, যারা মূলধনও দিবে, লভ্যাংশও পাবে, আবার ব্যবসা পরিচালনায় অংশগ্রহণও করতে পারবে, অর্থাৎ যারা সবকিছু পারবে এবং যারা হচ্ছে প্রতিষ্ঠানের আসল মালিক, এনাদেরকে বলা হয় আসল মালিক। ওকে, আসল মালিক এরা। পরের প্রশ্ন, কোম্পানির কৃত্রিম ব্যক্তি সত্তা। কৃত্রিম ব্যক্তি সত্তা কি বলতে কি বোঝায়? একদম কৃত্রিম ব্যক্তি বলতে আমরা ধরেন রোবট এর কথা চিন্তা করতে পারি, অর্থাৎ সেই রোবটটা কিন্তু মানুষ না, কিন্তু মানুষের মতো আচরণ করে। একটা এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা, এই দুইটা ব্যবসা মূলত ব্যবসায়ের নিজ নামে পরিচালিত হয় না, এরা মূলত মালিকের নামে পরিচালিত হয়, মালিকের নামে পরিচালিত। অর্থাৎ ধরেন কোনো একটা মামলা করা হবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এখন এই মামলাটা যদি এটা এক মালিকানা ব্যবসা হয় তাহলে ওই একজন মালিকের ওপরে মামলা করা হবে, এটা যদি অংশীদারি ব্যবসা হয় তাহলে সকল অংশীদারের ওপরে মামলা করা হবে। কিন্তু প্রতিষ্ঠানটা যদি কোম্পানি বিজনেস হয় তাহলে মামলাটা করা হয় ওই কোম্পানির নামে, অর্থাৎ ধরেন বসুন্ধরা গ্রুপের নামে মামলা করবে। সো এই মামলাটা হবে বসুন্ধরা কোম্পানির ওপরেই, এর যারা শেয়ার হোল্ডাররা আছে, অর্থাৎ যারা শেয়ার কিনে এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে, তাদের ওপরে মামলা হবে না। সো এটা হচ্ছে পার্থক্য। এখন এছাড়া আর কি কি হতে পারে, এখন ধরেন এই অংশীদারি ব্যবসা বা এক মালিকানা ব্যবসা, এরা মূলত মামলা করতে, এদের ওপরে যদি মামলা হয় ওই ব্যক্তির ওপরেই মামলা হবে, অথবা কোনো একটা চুক্তি করতে হবে, এই চুক্তিটা কোনো বিজনেস করবে না, এই চুক্তিটা করবে ওই ব্যক্তি বা ওই ব্যক্তি সমূহ, কারণ চুক্তিটা বিজনেসের সাথে হবে না। কিন্তু এই কাজগুলো একজন ব্যক্তি না হওয়া সত্ত্বেও কোম্পানি নিজে নিজেই করতে পারে, এই জন্য এনাকে বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। তো অস্তিত্ব কখনো বিলুপ্ত হবে না, এটা কোম্পানি ব্যবসায়ের একটা বৈশিষ্ট্য বটে। সেই বৈশিষ্ট্যটার নাম কি, চিরস্থায়ী থাকবে এটা। আইন সৃষ্ট প্রতিষ্ঠান, আইন দ্বারা গঠিত এবং পরিচালিত, এই ব্যাপারটাকে বোঝানো হয়, গঠিত এবং পরিচালিত। ওকে, ব্যক্তির গুণাবলী অধিকারী। এখন দেখেন ব্যক্তিক গুণাবলী বলতে আমরা আসলে ব্যক্তিরা যেভাবে বিহেভ করি, খাবার খাই, তারপরে মানুষের নিয়ে কথা বলি, এইগুলো ব্যক্তিক গুণাবলী। এগুলো কি কোম্পানির আছে? না, কিন্তু কোম্পানির যেটা আছে একটা ব্যক্তির মতো, সেটা হচ্ছে চুক্তি সম্পাদন, লেনদেন, আইনগতভাবে স্বাধীন ব্যক্তি সত্তার অধিকারী। অর্থাৎ এই সকল কাজগুলো কোম্পানি নিজেই করতে পারে, কোনো ব্যক্তির সহায়তা এক্ষেত্রে দরকার হয় না। ওকে, পরের প্রশ্ন বলছে, একটি পাবলিক লিমিটেড কোম্পানির দৈনন্দিন ব্যবস্থাপনা, অর্থাৎ প্রতিদিনের ব্যবস্থাপনা যাবতীয় কার্য কারা সম্পন্ন করে? অর্থাৎ আপনি যে প্রতিদিন একটা বিজনেস প্রতিষ্ঠান প্রতিদিন যে কার্যক্রমগুলো করবে, এই কার্যক্রমগুলো মূলত কোথায় লেখা থাকে এটা আগে আমরা একটু দেখি। এটা মূলত পরিমেল নিয়মাবলীতে লেখা থাকে। নিয়মাবলী এটা কি? এই পরিমেল নিয়মাবলীটা কি? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে কার্যক্রমগুলো আছে, অভ্যন্তরীণ কার্যক্রমগুলো মূলত এই পরিমেল নিয়মাবলীর মধ্যে উল্লেখ করা থাকে। অর্থাৎ পরিমেল নিয়মাবলী দেখেই একটা প্রতিষ্ঠান, অর্থাৎ কোম্পানি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় যে তার দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালিত হবে। এখন এগুলো মূলত কারা করে? এইটা করে হচ্ছে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপকগণ। কারণ আমরা দেখেছি এক মালিকানা ব্যবসায় যারা মালিক থাকে তারাই মূলত ব্যবসা পরিচালনা করে, অথবা অংশীদারি ব্যবসায়ও মালিকই ব্যবসা পরিচালনা করে। কিন্তু এই কোম্পানি বিজনেস যদি হয়, কোম্পানির মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা, কিন্তু তারা বিজনেস পরিচালনা করতে পারে না। পরিচালনা পর্ষদও তারা মূলত পরিচালনা করে, কিন্তু মাঠ পর্যায়ে তারা কাজ করে না, মাঠ পর্যায়ে তারা কাজ করে না। ওকে, বন্ড হোল্ডার, এরা তো প্রতিষ্ঠানের ঋণ গ্রহীতা, অর্থাৎ এরা তো কোনোভাবেই প্রতিষ্ঠানের সাথে রিলেটেড না, এরা প্রতিষ্ঠানের এক ধরনের কি পাওনাদার। একমাত্র নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপক, অর্থাৎ
যারা প্রতিষ্ঠানের মালিক না, প্রতিষ্ঠানের বাইরে থেকে প্রতিষ্ঠান টাকা দিয়ে যাদেরকে প্রতিষ্ঠানে নিয়োগ করে প্রতিষ্ঠানটা যাতে সুন্দর মতো রান করতে পারে, এটার জন্য ম্যানেজমেন্টের জন্য কিছু মানুষকে হায়ার করে, তারা মূলত ব্যবসাটা দেখাশোনা করে। পরিমেল নিয়মাবলী, সো মাত্র আমরা দেখলাম যে পরিমেল নিয়মাবলী কি, অভ্যন্তরীণ যে কার্যক্রমগুলো আছে সেইটা, এর বিষয়বস্তুর মধ্যে কোনটি সঠিক। সো এখন পরিমেল নিয়মাবলী বলতে আমরা অভ্যন্তরীণ বিষয়গুলোকে বুঝিয়েছি, কিন্তু আরেকটা ব্যাপার আছে সেটাকে আমরা বলি পরিমেল বন্ধ। পরিমেল বন্ধ, এইখানে মূলত 6টা ধারা আছে। কয়টা ধারা? 6টা ধারা। এইটা কোম্পানির, এই পরিমেল বন্ধ যেটা কোম্পানির মূল দলিলও বলতে পারি, মূল দলিল অথবা মূল সনদও বলতে পারি আমরা। এইটা একটা প্রতিষ্ঠানের, আমরা একটা যখন জমি কিনি, জমির মালিকানা বোঝাইতে যে দলিলটা ব্যবহার করি, জমির দলিল, এটাও ঠিক তেমন একটা কোম্পানিকে বোঝাতে কোম্পানির মেইন দলিল বলতে আমরা এইটাকেই বুঝি। তো এর মধ্যে 6টা ধারা আছে। প্রথমটা হচ্ছে নাম ধারা, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম কি হবে, এটা কি বসুন্ধরা গ্রুপ অফ কোম্পানি নাকি হচ্ছে অন্য যে কোনো কোম্পানি। উদ্দেশ্য ধারা, অর্থাৎ কি কি বিজনেস তারা করতে পারবে, কোন ধরনের বিজনেস নিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে। অবস্থান ও ঠিকানা ধারা, অর্থাৎ তাদের মেইন অবস্থান কোথায় এবং তাদের যদি কোনো শাখা অফিস থাকে সেই শাখা অফিসগুলোও কোথায়। মূলধন ধারা, অর্থাৎ তাদের ঠিক কতগুলো শেয়ার বিক্রি করা হয়েছে এবং সেখান থেকে কত টাকা মূলধন আসছে। দায় ধারা, তো তারা কোন পর্যন্ত দায় সীমাবদ্ধ রাখবে, এটা কি প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ নাকি শেয়ার দ্বারা সীমাবদ্ধ, কোনটা। ওকে, আর সর্বশেষ কি, সম্মতি ধারা। তো সম্মতি ধারা কি, পরিচালক যারা আছে এই পরিচালকরা তাদের যে যোগ্যতা সূচক শেয়ার আছে, কি বললাম স্যার, যোগ্যতা সূচক শেয়ার, অর্থাৎ তারা যে পরিচালক হবে, এই পরিচালক হইতে গেলে তাদের এই যে যোগ্যতা হওয়া লাগবে, সেই যোগ্যতা হইতে গেলে তাদেরকে কিছু নির্দিষ্ট অ্যামাউন্টের শেয়ার কিনতে হবে। এইটা তারা কিনছে কিনা এবং তারা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করবে, এটার জন্য একটা সাইন দিবে। প্রবর্তকরাও এখানে সাইন দিবে যারা প্রথমবারের মতো কোম্পানিটা গঠন করার চিন্তা করে। ওকে, নিম্নের যে পক্ষকে যোগ্যতা সূচক শেয়ার ক্রয় করতে হয়েছে, মাত্র আমরা যেটা বললাম কাদেরকে যোগ্যতা সূচক শেয়ার কিনতে হয়, এটা হচ্ছে পরিচালকদেরকে। ব্যবস্থাপনা পরিচালক তো বাইরে থেকে হায়ার করা হয়, ব্যবস্থাপনা প্রতিনিধিকে বাইরে থেকে হায়ার করা হয়, নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপক এদেরকে বাইরে থেকে হায়ার করা হয়, কিন্তু পরিচালক হয় মূলত আবার প্রতিষ্ঠানের মধ্য থেকে। এই পরিচালক আসে কোথা থেকে, আমার যারা এই যে শেয়ার হোল্ডার, অর্থাৎ যারা মালিক, এই মালিকরাই মূলত কি হয়, পরিচালক হয়। ঠিক আছে, পরিচালক হইতে গেলে তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শেয়ার কিনতে হয়। ওকে, কোম্পানি দেউলিয়া ঘোষিত হলে সবার আগে কাদের পাওনা পরিশোধ করতে হয়। সো এইটার ক্ষেত্রে আমাদেরকে একটা ধারা বজায় রাখতে হবে। সবার আগে যারা ঋণ দাতা আছে, আমাদের ঋণ গ্রহীতা না, আমাদের যারা, অর্থাৎ আমরা যদি কোনো ধরনের দায় থাকে, ঋণ না আমরা বলি, কোনো ধরনের যদি আমাদের দায় থাকে, এই দায়টাকে সবার আগে অর্থাৎ 1 নম্বরে পরিশোধ করব। এরপরে অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা আছে, অগ্রাধিকার শেয়ার হোল্ডার, তাদেরকে আমরা 2য় নম্বরে পরিশোধ করব এবং সর্বশেষ যদি কিছু বেঁচে থাকে তারপরে কারা পাবে, সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে। ঠিক আছে, সো আমার প্রতিষ্ঠানে যদি কোনো দেওয়ার মতো কোনো প্রফিট না থাকে, প্রতিষ্ঠান যদি বিক্রি করতে হয়, বিক্রি করে যে টাকাটা পাবো সবার আগে কাকে দিব, দায়ী, যাদের কাছে আমি দায়বদ্ধ, অর্থাৎ যারা আমাকে কি দিয়েছে, ঋণ দিয়েছে। এরপরে অগ্রাধিকার শেয়ার যারা কিনেছে তাদেরকে আগে অগ্রাধিকার দিব, এরপরে সাধারণ শেয়ার হোল্ডাররা। তাহলে দেখেন তো, এই যে ঋণ গ্রহীতারা সবার আগে পাবে, তারপরে 2 নম্বরে পাবে হচ্ছে অগ্রাধিকার একদম সবার শেষে, অর্থাৎ 3 নম্বরে পাবে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। বোনাস শেয়ার মালিক বলতে এই যে সাধারণ শেয়ার মালিকদেরকেই বোঝানো হয়, কারণ এরাই তো বোনাস শেয়ারগুলো পায়। সমবায়ের গঠনতন্ত্রকে কি বলে, যেমন আমরা কোম্পানির গঠনতন্ত্র, কোম্পানির ক্ষেত্রে মূল দলিল বা গঠনতন্ত্র বলতে আমরা যেটাকে বুঝি সেটা কি, পরিমেল বন্ধ, যার আরেক নাম কি, স্মারক
স্মারকলিপি। স্মারকলিপি ঠিক তেমনি একটা সমবায় সমিতি যে গঠন হয়েছে কোন গঠনতন্ত্রের উপর বেস করে, সো এই সমবায় সমিতির গঠনতন্ত্রকে আমরা বলি উপবিধি। আর সংঘ স্মারক তো আমরা এই যে সংঘ স্মারক বা সংঘবিধি, সংঘ স্মারক বলতে আমরা এই যে পরিমেল বন্ধ অথবা স্মারকলিপিকে বুঝি, আর সংঘবিধি বলতে আমরা কি বুঝি, ওই যে পরিমেল নিয়মাবলী পড়িয়েছি একটু আগে, পরিমেল নিয়মাবলী, যেটাকে আমরা বলি যে কোম্পানির অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনার জন্য যেটা আমরা ইউজ করি। আর আইন তো হচ্ছে আমরা নর্মালি কোম্পানি গঠনের ক্ষেত্রে ব্যবহার করি, যেমন অংশীদারি আইন 1932 আর কোম্পানি আইন 1994। ওকে, প্রাথমিক সমবায় সমিতি গঠন করতে কমপক্ষে কতজন ব্যক্তি সদস্য থাকতে হয়, সেটা হচ্ছে 20 জন। কিন্তু এখানে আরও কিছু ব্যাপার আছে, যেমন এটা যদি প্রাথমিক সমবায় সমিতি না হয় তাহলে প্রাথমিক সমবায় সমিতি হলে কয়জন লাগবে, 20 জন। 20 জন কি লাগবে, ব্যক্তি লাগবে, কারণ ব্যক্তিবর্গ এখানে যুক্ত থাকে, অর্থাৎ মাঠ পর্যায়ের যে সমবায় সমিতি। এটা যদি মিশ্র সমবায় সমিতি হয় সেই ক্ষেত্রে 10 জন লাগবে, কিন্তু 10 জন ব্যক্তি হবে না, প্রতিষ্ঠান হবে, অর্থাৎ 10টা প্রাথমিক সমবায় সমিতি মিলে একটা মিশ্র সমবায় সমিতি। আবার কেন্দ্রীয় সমবায় সমিতির ক্ষেত্রেও সেম, এখানে কি থাকবে, 10 জন থাকবে, 10 জন কি বলে প্রাতিষ্ঠানিক সমবায় সমিতি থাকবে, অর্থাৎ 10টা কি থাকবে আপনার এই যে প্রাথমিক সমবায় সমিতি অথবা প্রাথমিক সমবায় সমিতি এবং মিশ্র সমবায় সমিতির একটা মিক্স থাকবে। মেইন কথা হচ্ছে আমাদের প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে 20 জন সদস্য লাগবে এবং কেন্দ্রীয় বা মিশ্র সমবায় সমিতির ক্ষেত্রে কমপক্ষে 10 জন সদস্য লাগবে। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে পুরনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনটি? সো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাজ কি, এদের কাজ হচ্ছে জনকল্যাণ করা, জনকল্যাণ করা, অর্থাৎ রাষ্ট্র যেটার মালিকানা রাখে এবং যেটার মালিকানার 51% বেশি কার কাছে থাকবে, মালিককে থাকবে, 51% এর বেশি শেয়ারের মালিককে থাকবে, মালিক থাকবে হচ্ছে রাষ্ট্র, এটাকে আমরা বলি রাষ্ট্রীয় ব্যবসা। তো এইখানে যে নামগুলো লেখা আছে সবগুলোই রাষ্ট্রীয় ব্যবসা, কিন্তু সবার আগে এসেছে যেটা, অর্থাৎ প্রাচীনকাল থেকে যে এই রাষ্ট্রীয় ব্যবসাটা চলে আসছে সেটা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ, সবার আগে আসে, এবং সবার আগে যেহেতু আসছে সবার আগে পুরাতন হচ্ছে, অর্থাৎ এখন আর মানুষজন খুব বেশি ডাক বিভাগ ইউজ করে না, অর্থাৎ কারণ আধুনিক টেকনোলজি ইউজ করে তারা যখন তখন ইমেইলে চিঠি পাঠায় যায়, এই জন্য ডাক বিভাগগুলো এখন আর খুব বেশি ইউজ হয় না। ওকে, সমবায় সমিতির মুনাফার সর্বনিম্ন কত অংশ সংরক্ষিত তহবিলে স্থানান্তর করতে হবে? সো সমবায় সমিতি তার ওভারঅল কার্যক্রম পরিচালনা করার পরে ধরেন 5,000 টাকা, আমি এটা 10,000ই লিখি, 10,000 টাকা মুনাফা করছে। এখন এই মুনাফা 10,000 টাকাই তার সকল সদস্যদের মধ্যে ভাগ করে দিতে পারবে না, এখানে কিছু কনস্ট্রেন্ট আছে, যেমন সংরক্ষিত তহবিলে তাকে বাধ্যতামূলকভাবে তাকে 15% সংরক্ষণ করতে হবে। এই প্রশ্নের যে অ্যান্সার আমাদের ছিল, অর্থাৎ তাকে, সে যদি 10,000 টাকা প্রফিট করে 10,000 টাকার 15% কত, এটা হচ্ছে আমাদের এই যে 10,000 ইন্টু 15%, ওকে, তাহলে হচ্ছে 1500 টাকা, অর্থাৎ এই 1500 টাকা আমাদেরকে বাধ্যতামূলকভাবে কোথায় রাখতে হবে, সংরক্ষিত তহবিলে। উন্নয়ন তহবিলে রাখতে হবে, এটা বাধ্যতামূলকভাবে কত পার্সেন্ট, 3%, অর্থাৎ কত, সেটা হচ্ছে আমাদের যদি 15% 1500 হয় তাহলে 3% কত, 300 টাকা। এই 300 টাকা আমাদেরকে উন্নয়ন তহবিলে রাখতে হবে। এছাড়া প্রতিষ্ঠানটা যদি ঋণ দানকারী হয় তাহলে ঋণ সঞ্চিতি হিসেবে আরো কত পার্সেন্ট রাখতে হবে, বাধ্যতামূলকভাবে রাখতে হবে 10%, অর্থাৎ টোটাল কত, 28%, আর এখানে টোটাল কত, 18%। নর্মাল প্রতিষ্ঠান হলে এই 18% অবশ্যই রাখতে হবে, একটা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হবে। আর এটা যদি ঋণদানকারী প্রতিষ্ঠান হয় তাকে 28% অবশ্যই, অর্থাৎ মুনাফার 28% অবশ্যই তাকে সংরক্ষণ করে রাখতে হবে। এর বাইরে যেটা থাকবে সেটা কি করতে পারবে, আমার যারা সমবায় সমিতির সদস্যরা আছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া যাবে। নর্মালি শুধুমাত্র অধিকাংশ প্রতিষ্ঠানে এই যে 15% রেখে বাকি 85% সদস্যদের মধ্যে বন্টন করে দেয়। ওকে, এরপরে প্রশ্ন, WTO এর পূর্ণরূপ কি? সো WTO কি, এটার ফুল ফর্ম আমরা যদি আগে দেখি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওকে, এটা মূলত কি করে,
বিশ্ব বাণিজ্য দেখাশোনা করে, ঠিক আছে, বিশ্ব বাণিজ্য এরা দেখাশোনা করে। এখন এই প্রতিষ্ঠানটা 1994 সালে, যতটুকু মনে পড়ছে 1994 সালের দিকে এই নামকরণটা হয়। এর আগে আরেকটা নাম ছিল, সেটা ছিল এই প্রতিষ্ঠানটা গ্যাট নামে পরিচালিত ছিল। সো গ্যাটের ফুল ফর্ম কি? জেনারেলি, জিতে জেনারেলি, এতে অ্যাকসেপ্টেড, ঠিক আছে, জেনারেলি অ্যাকসেপ্টেড, জেনারেলি accepted accountants on tariffs and trade, ওকে, গ্যাট, ঠিক আছে। ট্যারিফ এবং ট্রেডের উপরে জেনারেলি অ্যাকসেপ্টেড কিছু আমাদের আমরা বলতে পারি কিছু নীতি আছে, এই নীতিগুলোকে আমরা বলছি জেনারেলি অ্যাকসেপ্টেড ট্রেড অ্যান্ড অন জেনারেলি অ্যাকসেপ্টেন্স অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, অর্থাৎ ট্যারিফ এবং ট্রেডের উপরে সর্বসম্মতিক্রমে যে কার্যক্রমগুলো আছে সেটাকে আমরা বলছি গ্যাট। এই গ্যাটটা মূলত 1947 সালে হচ্ছে কার্যক্রম শুরু করে। এরপরে 1994 দিকে এটাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে অভিহিত করা হয়। ওকে, তো এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এটা এমসিকিউ টাইপের প্রশ্ন, আমরা মনে রাখবো। নিচের কোনটিকে ব্যবসা নৈতিকতার আওতা বহির্ভূত বলা হয়? অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আমরা যদি নৈতিকতাকে বিবর্জন দেই তাহলে কিন্তু দিন শেষে দেখা যাবে যে হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা অল্প কিছুদিন চলার পরে বন্ধ হয়ে গেছে। সো এই জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কি করতে হবে? ব্যবসা প্রতিষ্ঠানে কিছু নৈতিকতা মেনে চলতে হবে। সো এই ব্যাপারটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড না, এটা হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট। ওকে, জেনারেল এগ্রিমেন্ট হবে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, অর্থাৎ শুল্ক এবং ট্রেডের ওপরে জেনারেল যে এগ্রিমেন্ট বা চুক্তি আছে সেটা, আর পরবর্তীতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয়ে যায় সেটা। তাহলে পরিবেশ রক্ষা নৈতিকতার বহির্ভূত, অর্থাৎ ভালো না, যেটা ভালো না। পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা ভালো, সরকারি নিয়ম নীতি মেনে চলা ভালো, আইনের প্রতি শ্রদ্ধা এটাও ভালো। ভালো না কোনটা? মুনাফা বৃদ্ধির লক্ষ্যে আইন সিদ্ধ কার্য ব্যবস্থা না গ্রহণ করা, অর্থাৎ আমার অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমার একটা আইন আছে, কোম্পানির ক্ষেত্রে একটা আইন আছে, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। এইগুলো যদি না মেনে আমি মুনাফা বৃদ্ধি করার চেষ্টা করি সেটা হচ্ছে নৈতিকতা বহির্ভূত। ওকে ওকে এরপরে এসপিরিট দি কর্পস, এটা কোন ধরনের শব্দ? এটা একটা ফরাসি শব্দ। এটার মূল বক্তব্য কি? এটা হচ্ছে একতাই বল এই নীতিকে বোঝানো হয়। অর্থাৎ 10 জন মিলে একটা কাজ করলে যতটা সহজে করা যায়, একজন যদি সেই কাজটা করে তার জন্য অনেক বার্ডেন হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে হেনরি ফেওলের একটা নীতি। হেনরি ফেওল, ওকে, হেনরি ফেওলের একটা নীতি। কোন ধরনের পণ্যের জন্য ই রিটেইলিং সুবিধা উপযুক্ত? সো এখন ই রিটেইলিং সম্পর্কে আমরা আমাদের ওই যে 100টা এমসিকিউ সেখানে আমরা পড়িয়েছিলাম। ই রিটেইলিং কি? ই রিটেইলিং হচ্ছে আমাদের যে পণ্যগুলো এগুলো হচ্ছে ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে আমরা যদি এটাকে ভোক্তাদের কাছে বিক্রি করি, অর্থাৎ এই ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য করা যায়, এখানে হচ্ছে খুচরা ব্যবসাকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ খুচরা বিক্রিকে প্রাধান্য দেওয়া হয়। এখন খুচরা বিক্রিতে কি হয়? খুচরা বিক্রি করার পরে পণ্যটা শেষমেশ যেখানে যায় সেটা হচ্ছে কাদের কাছে যায়? ভোক্তাদের কাছে যায়। সো ভোক্তারা কোন ধরনের পণ্য ব্যবহার করে? সেটা হচ্ছে ভোগ্য পণ্য। সো ভোগ্য পণ্যের জন্য আমরা ই রিটেইলিং ব্যবহার করি। ওকে, নিচের কোনটি হেনরি ফেওলের দেওয়া ব্যবস্থাপনার নীতি নয়? সো দেখেন এই ওপরের তিনটাই হচ্ছে হেনরি ফেওলের 14টা নীতির মধ্যে আছে। যে কি কি? আদর্শের ঐক্য নীতি। তো আমরা যদি একটু দেখি আদর্শের ঐক্য নীতি কি, এই যে দেখেন কোনটা ভালো। এইখানে হচ্ছে দুইজন হচ্ছে কি বস, আর এটা হচ্ছে কর্মচারী। ঠিক আছে, কর্মচারী। এইখানে একজন হচ্ছে বস, এখানে দুইজন কর্মচারী। তো ব্যাপারটা কি? এই কর্মচারীর বস এই একজন, এই কর্মচারীর বস একজন, কিন্তু এই কর্মচারীর বস হচ্ছে দুইজন। সো এটা হওয়া যাবে না। অর্থাৎ
দ্বৈত অধীনতা পরিহার করতে হবে, অধীনতা পরিহার করতে হবে, অর্থাৎ একজন কর্মীর আদেশদাতা একজনই থাকবে, এটাকে আমরা বলছি আদেশের ঐক্যনীতি। নির্দেশনার ঐক্যনীতি কি, একদম যে মেইন যে নির্দেশ আছে, অর্থাৎ প্রাথমিক যে নির্দেশ আছে, প্রাথমিক নির্দেশের সাথে মিল রেখে, অথবা প্রতিষ্ঠানের সার্বিক যে নির্দেশনা আছে সেটার সাথে মিল রেখে পরবর্তীতে যে ছোটোখাটো যে নির্দেশনা সেটা দেওয়া। সমতা কি, কার্যক্ষেত্রে কোনো ধরনের নেপোটিজম অর্থাৎ স্বজনপ্রীতি না করা, স্বজনপ্রীতি না করা, অর্থাৎ আমার দেখা গেল যে আমার পরিবারে কোনো একজন প্রতিষ্ঠানে কাজ করছে, তাকে আমরা একটু খুব কম পরিশ্রম সম্পন্ন কাজ দিচ্ছি। একমাত্র এই যে সরলতার নীতি নামে হেনরি ফেল কোনো নীতি দেয়নি, সো এইটা হচ্ছে বহির্ভূত। কোন পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য কারিগরি দক্ষতা বেশি প্রয়োজন হয়, তো কোন ধরনের দক্ষতা, কারিগরি দক্ষতা অথবা একদম যেটা হচ্ছে মাঠ পর্যায়ের দক্ষতা, আমরা বলতে পারি মাঠ পর্যায়ের দক্ষতা। ওকে, তো আমরা ব্যবস্থাপনা তিনটা স্তর দেখি, সেই স্তর তিনটা কি, এটা হচ্ছে উচ্চ স্তর, এটা হচ্ছে মধ্য স্তর, এটা নিম্ন স্তর। তো উচ্চ স্তরে কারা থাকে, উচ্চ স্তরে থাকে হচ্ছে চেয়ারম্যান, আমি সবগুলো লিখছি না কারণ আমাদের বিগত মডেল টেস্টের দিনে আমি এটা লিখেছি, তো ওইখান থেকে আপনারা দেখে নেবেন। সচিব, মধ্যস্তরে কারা, আঞ্চলিক ব্যবস্থাপক বা এরিয়া ম্যানেজার, ঠিক আছে, আঞ্চলিক ব্যবস্থাপক বা এরিয়া ম্যানেজার। নিচে কারা, সুপারভাইজার বা ফোরম্যান, ঠিক আছে, এরা। সো এই যে উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি প্রশাসন। এরা কি করে, নীতি নির্ধারণ করে বা প্রতিষ্ঠানের যাবতীয় সকল সিদ্ধান্ত এরা গ্রহণ করে। তো যেহেতু এরা নীতি নির্ধারণ করে, এদের জন্য কোন ধরনের দক্ষতা বেশি দরকার, ধারণাগত দক্ষতা বা আচ্ছা, মধ্যস্তরে যারা আছে তাদের মূলত আন্তঃব্যক্তিক দক্ষতা বেশি প্রয়োজন হয়। এরা কি করে, সেতু বন্ধন করে, অর্থাৎ সেতু বন্ধন করা মানে কি, উচ্চ স্তরের যারা ব্যবস্থাপক তারা যে সিদ্ধান্ত নিয়েছে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের দিয়ে সেই কাজগুলো করায় নেয়। আর নিম্ন স্তরের ব্যবস্থাপক যারা মাঠ পর্যায়ে কাজ করে, সো মাঠ পর্যায়ে কাজ করতে গেলে মাঠ পর্যায়ে বিভিন্ন যন্ত্রপাতি মানুষের সাথে কাজ করতে হয়। সো ওই যন্ত্রপাতি বা মানুষের চালাইতে গেলে বা যন্ত্রপাতি চালাইতে গেলে যে ধরনের জ্ঞান দরকার হয় সেগুলোকে আমরা বলি কারিগরি জ্ঞান। সো এই জন্য এটার অ্যান্সার হবে নিম্ন। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে, এটি ব্যবস্থাপনার কোন নীতি, এটা হচ্ছে হেনরি ফেওলের একটা নীতি, হেনরি ফেওলের একটা নীতি, সেই নীতিটার নাম হচ্ছে শৃঙ্খলার নীতি। ওকে, আর বাকিগুলো যদি আমরা দেখি, এই যে নিয়মবর্তিত নীতি মানে কি, নিয়ম কানুন যে প্রতিষ্ঠানের থাকবে এই নিয়ম কানুনগুলোকে মেনে চলা, সকল কর্মীরা যেন মেনে চলে। সাম্য নীতি, ওই যে যেটা বললাম একটু আগে যে স্বজনপ্রীতি করা যাবে না। আর কার্য বিভাজনের নীতিটা হচ্ছে একটু ইন্টারেস্টিং, সেটা কি, সেটা হচ্ছে বিশেষজ্ঞ, অর্থাৎ এখানে বিশেষজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়া, অর্থাৎ যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজটা দেওয়া, কাজগুলোকে ভাগ করে করে আলাদা আলাদা করে দেওয়া যাতে সে সেই কাজটা খুব ভালো মতো করতে পারে। ওকে, কোন ধরনের সংগঠনে নির্বাহীদের মধ্যে স্বৈরতান্ত্রিক মনোভাব লক্ষ্য করা যায়, তো সংগঠনের একটা রূপ আছে সেটা হচ্ছে এই যে দেখেন তো, এই ধরেন এই ব্যক্তি কোনো একটা সিদ্ধান্ত দিছে, সেটা এই ব্যক্তি মানতে বাধ্য, এর নিচে যারা আছে তারা মানতে বাধ্য, সবাই মানতে বাধ্য, এদের নিচেও যদি কেউ থাকে সবাই মানবে। অর্থাৎ এই ধরনের কাঠামোকে আমরা বলি সরল রৈখিক সংগঠন কাঠামো। তো এই কাঠামোতে কি করা হয়, দেখেন ইনি যদি কোনো একটা সিদ্ধান্ত নেয় স্বৈরাচারীভাবে, এই সবাই সেটা মানতে বাধ্য, তো এটাকে আমরা বলছি সরলরৈখিক। এইটা আর বাকিগুলো সংগঠনে যদি আমরা দেখি কার্যভিত্তিক কি, কাজগুলোকে ভাগ করে করে এটার জন্য বিশেষজ্ঞ নিয়োগ করা, বিশেষজ্ঞ নিয়োগ করা, ঠিক আছে, এটাকে আমরা বলছি কার্যভিত্তিক সংগঠন। ম্যাট্রিক্স কি, একটা মিক্সচার থাকবে, মিশ্রণ থাকবে কিসের, এখানে সরলরৈখিকও থাকবে, আবার পণ্যের জন্য আলাদা করে একটা ব্যবস্থাপক নিয়োগ করা হবে যারা একত্রে কাজ করবে। কমিটি কি, স্বল্প সময়ের জন্য, এটা আমরা বারবার হচ্ছে আমাদের ওই যে মডেল টেস্টের যে সমাধান করেছি তখন আমরা বলেছি যে কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, মাইলস্টোনের দুর্ঘটনা হয়েছে, অগ্নি দুর্ঘটনা, এটার কারণ উদ্ঘাটনের জন্য একটা কমিটি করা হবে। এই কমিটির কাজ শেষ হয়ে যাবে যখন
এই যে দুর্ঘটনা তদন্ত রিপোর্ট দেওয়া হবে, সাথে সাথে কমিটি আর কোনো এক্সিস্টেন্স থাকবে না। ওকে, কোন ধরনের সংগঠনের সবচেয়ে বেশি শৃঙ্খলা রক্ষা করা যায়? তো দেখেন এই স্বৈরতান্ত্রিক ব্যাপারটা যদিও লক্ষ্য করা যায়, কিন্তু স্বৈরতান্ত্রিকই হচ্ছে শৃঙ্খলা সবচেয়ে বেশি বজায় রাখা যায়, কারণ ইনি একটা সিদ্ধান্ত নিছে, সবাই মানতে বাধ্য। কিন্তু যদি সিস্টেমটা এমন না হয় কার্যভিত্তিক হইতো, তাহলে যে যার মতো কাজ করত এবং সকলের মধ্যে সমন্বয়হীনতা দেখা দিত। তো এইটা সরলরৈখিক হবে। ওকে, কত সালে কার্যভিত্তিক সংগঠন উদ্ভাবিত হয়? তো এই কার্যভিত্তিক সংগঠন কি? কার্যভিত্তিক সংগঠন হচ্ছে কাজকে ভাগ করে দেওয়া, কাজকে ভাগ করে বিশেষজ্ঞতার ভিত্তিতে তাদের হাতে কাজের দায়িত্ব দেওয়া এবং তাদের কাছ থেকে পরবর্তীতে কর্তৃত্ব অনুযায়ী কাজ বুঝে নেওয়া। ঠিক আছে, এইটা 1880 সালে মূলত এই কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবন হয়। ওকে, অভিক্ষেপ। অভিক্ষেপ কি? আমি একটা স্বল্পকালীন যদি কোনো একটা পরিকল্পনা নিই, স্বল্পকালীন কোনো একটা পরিকল্পনা নিচ্ছি, যে পরিকল্পনাটা একবার ব্যবহার করে আমি আর পরবর্তীতে এই অভিক্ষেপের জন্য যে পরিকল্পনা নিচ্ছি সেটা পরবর্তীতে আর ব্যবহার করতে পারবো না, সেটাকে আমরা বলি একার্থক পরিকল্পনা। এবং স্থায়ী পরিকল্পনা অন্যগুলো যদি দেখি, এটা হচ্ছে বারবার ব্যবহৃত হয়, একবার গ্রহণ করে বারবার ব্যবহৃত হয়। যেমন নগদ বিক্রয় নীতি, কোনো একটা প্রতিষ্ঠান নগদ বিক্রি করবে, এটা তাদের নীতি। ওকে, দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে সময়ের ভিত্তিতে 5 থেকে 20 বছরের মধ্যে যে পরিকল্পনা সেগুলোকে আমরা বলছি। আর নমনীয় প্রকল্প বলতে আসলে পরিকল্পনা বলতে দেখা গেল যে কোনো একটা পরিবর্তিত পরিস্থিতি দেখা দিচ্ছে, পরিবর্তিত পরিস্থিতি দেখা দিচ্ছে, তখন আমরা এই ধরনের পরিকল্পনা গ্রহণ করি। ওকে, বহুজাতিক কোম্পানির জন্য কোনটি উপযোগী? সো বহুজাতিক কোম্পানি মানে কি? বিভিন্ন বিভিন্ন অঞ্চলে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে, বিভিন্ন অঞ্চলগুলোতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। মানে এই যে অঞ্চল ভিত্তিক তারা যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে, যেমন হচ্ছে 7টা মহাদেশ, ধরেন অঞ্চল ভিত্তিক তারা হচ্ছে মহাদেশ ভিত্তিক তারা কার্যক্রম পরিচালনা করতেছে। তো প্রত্যেকটা অঞ্চলের মানুষজনের চাহিদা এক এক রকম। তো আপনি আফ্রিকার জন্য যদি কোনো একটা পরিকল্পনা করেন, সেটা কিন্তু এই এশিয়ার জন্য অর্থাৎ সাউথ এশিয়ার জন্য ব্যবহার করতে পারবেন না। তো এই জন্য অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা পরিকল্পনা করতে হবে এবং সকল অঞ্চলকে কেন্দ্র করে আবার একটা সামগ্রিক পরিকল্পনা নেওয়া যেতে পারে। ঠিক আছে, ওকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের নিজস্ব অর্থায়নে পৃথক ভবন নির্মাণের পরিকল্পনা, অর্থাৎ তারা যে একটা ভবন নির্মাণ করতেছে, তাদের এই ভবন নির্মাণের যে পরিকল্পনা, এটা দিয়ে কি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস সোসাইটি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ অনুষদ যেটা আছে, এই অনুষদের কোনো একটা বিল্ডিং কি ওইটার পরিকল্পনা দিয়ে ব্যবহার করা যাবে না? অর্থাৎ একবার ব্যবহার করার পরেই, একবার ব্যবহারের পরেই শেষ, এই পরিকল্পনাটি শেষ হয়ে গেছে, অর্থাৎ এটা আর অন্য কোনো পরিকল্পনায় ব্যবহার করা যাবে না। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি পদ্মা সেতু তৈরি করা বা মেট্রো রেল, এই যে পরিকল্পনাগুলো করা হচ্ছে, এই পরিকল্পনাগুলো একবার হাতে নিছি, ওই কাজটা শেষ, ওই পরিকল্পনাও শেষ। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি একার্থক পরিকল্পনা। প্রতিষ্ঠানের কর্মীদের জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি প্রদান নিচের কোনটির সাথে সংশ্লিষ্ট? তো তারা যে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি দিবে, এটা হচ্ছে স্থায়ীভাবে নির্ধারণ করা, স্থায়ীভাবে নির্ধারণ করা। পরবর্তীতে দেখেন এই যে তারা সিস্টেমটা চালু রেখেছে, এটা কখনো পরিবর্তন করবে না, প্রতিনিয়ত সেম ভাবে। সো আমরা স্থায়ী পরিকল্পনা বলতে কি বুঝিয়েছিলাম? স্থায়ী পরিকল্পনার মধ্যে যেটা হচ্ছে একবার নিব, নিয়ে বারবার ব্যবহার করব, বারবার ব্যবহার করব। ঠিক আছে, আর একার্থকে কি বলেছিলাম? একার্থকে বলেছিলাম যে একবার নিয়ে একবারই ব্যবহার করব। সো এই স্থায়ী পরিকল্পনার আবার কয়েকটা ভাগ আছে, তার মধ্যে থেকে যদি আমরা কৌশল দেখি, কৌশলটা হচ্ছে একটা প্রতিযোগিতামূলক পরিকল্পনা, প্রতিযোগিতামূলক। অর্থাৎ আবার প্রতিযোগী প্রতিষ্ঠান যে ধরনের পরিকল্পনা নিচ্ছে তার এগেনস্টে আমি পরিকল্পনা নিলাম। পদ্ধতি কি? এই যে একটা কাজ শেষ হবে আরেকটা শুরু, আরেকটা শেষ আরেকটা শুরু, এইভাবে একটা কাজের পরে আরেকটা কাজ। নীতি কি? নীতি হচ্ছে সাধারণ নির্দেশিকা, অর্থাৎ সাধারণভাবে যেটা প্রতিষ্ঠানে অলওয়েজ যে নির্দেশনা মেনে চলতে হয়, এইটাই হচ্ছে এই সেই পদোন্নতি প্রদান জ্যেষ্ঠত্বের ভিত্তিতে। অর্থাৎ এই প্রতিষ্ঠানটা সাধারণভাবেই এই নিয়মেই পদোন্নতি দেয়। প্রক্রিয়া কি? পদ্ধতিটা আমি ভুল লিখেছি, পদ্ধতি হচ্ছে এইটা যে একটা কাজ শেষ,
প্রক্রিয়া হচ্ছে এটা, একটা কাজ শেষ আরেকটা কাজ শুরু। পদ্ধতি হচ্ছে আমি কাজটা কিভাবে করব। ওকে, এইটা। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব কি? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব আসলে কি? এটা হচ্ছে এর যে নেতা কারোর কোনো কথা শোনে না, কোনো ধরনের পরামর্শ করে না, নিজের মতো সিদ্ধান্ত নেয়, এই ধরনের নেতা, ঠিক আছে, স্বৈরতান্ত্রিক নেতা। সো এর বিপরীত কি হবে? এর বিপরীত হবে যে সবার সাথে পরামর্শ করে, যে সবার কথা শুনে, সবার সাথে ডিসকাস করে একটা সিদ্ধান্ত নেয়, সেটাকে আমরা বলি অংশগ্রহণমূলক নেতৃত্ব। এর আরেক নাম হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। ওকে, বাকি মুক্ত নেতৃত্ব কি? সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পুরোপুরি, একদম পুরোটা নিচের স্তরে যারা থাকবে তাদের হাতে ছেড়ে দেয়, কোনো ধরে রাখে না। আনুষ্ঠানিক নেতৃত্ব কি? যেখানে অনেক বেশি আনুষ্ঠানিকতা আছে, যে ডেজিগনেশন দিয়ে সিইও, এমডি, ম্যানেজার, এভাবে। পিতৃসুলভ কি? এখানে মূলত তার একটা মায়া মমতা কাজ করে, তিনি স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মতোই কিন্তু মায়া মমতা কাজ করে, প্রতিষ্ঠানের সম্পর্কে তার একটু চিন্তা হয়, কিন্তু দিন শেষে সিদ্ধান্ত সে নিজেই দেয়। কর্মী নির্বাচনে ঝোঁক প্রবণতা পরীক্ষার যে মাধ্যম, সেটাকে আমরা বলি অ্যাপটিটিউড টেস্ট। তার প্রবণতাটা কি? সে কোন দিকে আসলে চায় বা কোন জিনিসটা তার ইচ্ছা আছে। ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা, পার্সোনালিটি, তার হচ্ছে সে কোন ধরনের পার্সোনাল লাইফ লিড করে। ইফিসিয়েন্সি, তার কতটুকু দক্ষতা আছে। ওকে, চাকরি প্রার্থীরকে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদনের আমন্ত্রণ জানালে সেটাকে আমরা বলি কর্মী সংগ্রহ। কর্মী নির্বাচনের জন্য যে এই যে টেস্টগুলো দেখলাম, এই টেস্টগুলোকে আমরা বলি কর্মী নির্বাচনের জন্য এই টেস্টগুলো ব্যবহার হয়। কর্মী নিয়োগ কি? তাকে যখন আপনি অফার লেটার দিবেন, এই অফার লেটারের মধ্য দিয়ে তাকে নিয়োগ দিলেন, পরবর্তীতে কর্মীকে কিভাবে উন্নয়ন করবেন, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়ে তাকে উন্নয়ন করবেন। আর সর্বশেষ এমসিকিউ, নিচের কোনটি? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বারবার আমি টিক চিহ্ন দিচ্ছি, এটা ভালো করে পড়বেন। সেটা হচ্ছে নিচের কোনটি দ্বি উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণকারী উপাদান? সো দ্বি উপাদান তত্ত্ব এটা কে দিয়েছে? এটা মূলত আমাদের হার্জবার্গ দিয়েছে। এই হার্জবার্গ দ্বি উপাদান তত্ত্ব কিসের জন্য দিয়েছে? প্রেষণার তত্ত্ব। সো এর মধ্যে একটা কি? রক্ষণাবেক্ষণ, আর এটা হচ্ছে প্রেষণাদানকারী। ওকে, সো রক্ষণাবেক্ষণটা কি? আপনার মোটিভেশনকে ধরে রাখবে, অর্থাৎ এইটা যদি না হয় আপনি অসন্তুষ্ট হবেন, কিন্তু যদি হয় আপনি সন্তুষ্ট হবেন না একটা নির্দিষ্ট লেভেলে। যেমন আপনার যে বেতন পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন, নিয়মিত কর্মপরিবেশ যেটা দরকার ছিল সেটা পাচ্ছেন, অর্থাৎ যেটা হইলে আপনি সুন্দর মতো কাজ চালায় যাইতে পারবেন, কিন্তু না থাকলে আবার অসন্তুষ্ট হবেন। কিন্তু প্রেষণাদানকারী যেটা না থাকলে আপনি অসন্তুষ্ট হবেন না, কিন্তু যদি থাকে, যেমন দায়িত্ব দিলেন, নতুন করে কোনো দায়িত্ব বা সাফল্যকে রিকগনাইজেশন করলেন, ঠিক আছে, বা তাকে কোনো ধরনের পদোন্নতি দিলেন, এইটার মধ্য দিয়ে মূলত নতুন করে আপনি প্রেরণা দিলেন যাতে তারা সন্তুষ্ট হবে। তো এর মধ্যে কি বলছে? রক্ষণাবেক্ষণের উপাদান কোনটা? সাফল্য। এটা নতুন করে তার মধ্যে প্রেরণা সৃষ্টি করবে, স্বীকৃতি নতুন করে প্রেরণা সৃষ্টি করবে, পুরস্কার নতুন করে তাকে প্রেরণা দিবে, কিন্তু কর্মপরিবেশ এটা তার লাগবেই, এটা না থাকলে সে অসন্তুষ্ট হবে। তো যার কারণে আমি বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের দ্বি উপাদান তত্ত্বের রক্ষণাবেক্ষণকারী উপাদান। সো এই 35টা ছিল আমাদের ফাইনাল ডিভিশন যে মডেল টেস্ট, অর্থাৎ মডেল টেস্ট 1-এর সেই প্রশ্ন, যেটা হচ্ছে ম্যানেজমেন্টের উপরে আমরা যে 35টা প্রশ্ন দিয়েছিলাম তার সলভ। ইনশাল্লাহ পরবর্তী যে ম্যানেজমেন্ট প্রশ্ন যে দ্বিতীয়টা আছে মডেল টেস্ট 2, সেখানকার 35টা এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।